219 পাতার 11 এ পেজ নাম্বার 219 মধ্যশিক্ষা পর্ষদ আর কি 11 এ 1 কি কোশ্চেনটা আছে? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর বহিস্থ একটা বিন্দু এরকম জায়গায় আছে। বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের কত দৈর্ঘ্য আছে? স্পর্শক হচ্ছে এ বি। ও কেন্দ্রীয় বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপর বি বিন্দুতে একটি স্পর্শক, বি বিন্দুতে স্পর্শক। আর কি বলা আছে? ও বি সমান 5 সেন্টিমিটার, ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার। ও বি সমান 5 সেন্টিমিটার, এও সমান 13 সেন্টিমিটার। এ বি এর দৈর্ঘ্য কত? এ বি এর দৈর্ঘ্য কত? এই তো কোশ্চেনটা। আমরা কি একটা উপপাদ্য পড়েছি, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। আমরা কি পড়েছি? বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। কি শুনলি? আরে মুখস্থ বলো। তো কোনো বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। কি শুনলি? এই তুই কি শুনেছিস? তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর তোকে বলতে হবে না, এটা 90 ডিগ্রি। তাহলে এটা কী ত্রিভুজ হলো? ও এ বি কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম কি? অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। তো ও এ বি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই কি পাই? পিথাগোরাস সূত্র, অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি লিখতে পারি না? দেখতো, ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। যদি এটাকে আমি এটাকে মনে কর লম্ব মনে করি, লম্ব স্কোয়ার আর এবিটাকে ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কি শুনলি? আর ওদিকে আমাদের রাহুল কি শুনেছে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। জোরে আওয়াজ তোল। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এইটাকে 13 স্কোয়ার মানে কত? 169। 13কে 13 দিয়ে গুণ করলে 169। সেমি স্কোয়ার মানে বলো বর্গ সেমি। সেমি স্কোয়ার মানে, আর এই যে 5 স্কোয়ার মানে কত? 25 বর্গ সেমি। ওদিকে নিয়ে চলে যাও মাইনাস করে, -25 বর্গ সেন্টিমিটার। তাহলে এ বি স্কোয়ার 169 থেকে 25 বিয়োগ করলে 144, 144 বর্গ সেমি। 144-এর বর্গমূল কত? 12। 12 গুণ করলে 144, মুখস্থ করে ফেলবি। 12কে 12 দিয়ে গুণ করলে 104, দুদিকে স্কোয়ার তুলে দিলে এ বি সমান 12 সেমি। এটাই উত্তর। এটা কোন নিয়মে হলো? বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তোর মুখ খোল। 11 এ 2 নম্বর কোশ্চেন পড়ো। 11 এ 2 নম্বর কোশ্চেন।
দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দু স্পর্শ করে কোণ এসিবির পরিমাপ কত? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। দুটো বৃত্ত, এই একটা বৃত্ত আবার এই একটা বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তারপরে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের কী নাম দিয়েছে? এ বি। এটা হচ্ছে সাধারণ স্পর্শক, এটা হচ্ছে সাধারণ স্পর্শক। এ বি হলো সাধারণ স্পর্শক। তারপর কি বলেছে? কোণ এ সি বি এর পরিমাপ কত? এই কোণটার পরিমাপ কত? দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এ সি বি এর পরিমাপ কত? এ সি বি এর পরিমাপটা 90 ডিগ্রি বোধ হবে। এখানে এর কেন্দ্র আছে তো, এটা যদি কেন্দ্র পি হয়, এখানে কেন্দ্র কিউ হয়, তাহলে সরল কোণ হবে আচ্ছা একটুখানি চিন্তা করে নিই, পরে করছি। তারপর অঙ্কটা বল 11 এ 3 নম্বর অঙ্কটা বল। আচ্ছা এটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি। এরকম একটা বৃত্ত আছে, একটা নিয়ম বলছি, নিয়মটাকে মাথার মধ্যে ঢুকাই। এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত আছে, এই দুটো বৃত্ত কি করেছে? বহিঃস্পর্শ করেছে। ধর বাঁদিকের বৃত্তটার ব্যাসার্ধ কত? বাঁদিকের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, ডান দিকের বৃত্তের ব্যাসার্ধ কত? R2। বাঁদিকের বৃত্তের কেন্দ্র পি, ডান দিকের বৃত্তের কেন্দ্র কিউ। R1 এবং R2 ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত, ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কি হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি অর্থাৎ পি কিউ, এই রেখাংশটা সমান R1 প্লাস R2। R1 মানে প্রথম বৃত্তের কেন্দ্র, R2 মানে কিউ মানে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। এটা মুখস্থ করো। R1 R2 ব্যাসার্ধযুক্ত দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এই পি কিউ রেখাংশ সমান কি? ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। ব্যাসার্ধ মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। এই ছড়াটা মুখস্থ করো এক্ষুনি। এটা একটা বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে পি, এর ব্যাসার্ধ কত? R1,
এই বড় বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ R1। এবার এটা R1 ব্যাসার্ধ। এবার এর ভিতরের দিকে একটা বৃত্ত এরকম টাচ করলো ভিতর দিক দিয়ে, এর কেন্দ্র হচ্ছে কিউ। এটা ব্যাসার্ধ কত? এটা R2। তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? R1, 2 নম্বর নিয়ম বলছি, R1 ও R2 ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে থাকলে R1 R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে থাকলে, হ্যাঁ, এখানে তুই মাথায় রাখবি R1 গ্রেটার দেন R2, মানে বাঁদিকের বৃত্তটা বড় আছে থাকলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধ দ্বয়ের অন্তর বহিঃস্পর্শ করলে পরে যোগ হবে, অন্তঃস্পর্শ করলে পরে বিয়োগ হবে। বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ হবে। চলো এই দুটো নিয়ম মুখস্থ করি এক্ষুনি। এই যে কোণ এসিবি এই কোণটা 90 ডিগ্রি, এটা লিখে দিলেই হবে। মানে দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে আর যদি তাদের সাধারণ স্পর্শক থাকে, তাহলে ওই সাধারণ স্পর্শক এবি ওই স্পর্শবিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা নিয়ম যে সাধারণ স্পর্শবিন্দুতে 90 ডিগ্রি কোণ তৈরি করে। কি লিখব? সাধারণ স্পর্শবিন্দুতে 90 ডিগ্রি কোণ কয়কার মূর্ধন্য উৎপন্ন করে। দায়িত্ব নিয়ে নে। 3 নম্বর কোশ্চেন 11 রে, কোশ্চেন নাম্বার 3। প্রত্যেকে নিজে নিজে কোশ্চেন করো। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পিআর। পি কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত বানাচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্ত আকারে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি। এই পি থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক আছে। এই একটা স্পর্শক, একটা পি কিউ একটা স্পর্শক, আর একটা পি আর। দেখ এরকম বলেছে পি কিউ পি আর দুটি স্পর্শক। এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক। তারপরে কি বলেছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? বৃত্ত দুটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? 5 সেমি। তাহলে এই যে ও কিউ এই দৈর্ঘ্যটা 5 সেমি। এটা না ও আরটাও 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেমি। আর কি বলেছে? ও বিন্দু থেকে 13 সেমি দূরে আছে পি বিন্দু থেকে, আচ্ছা, এবং ও থেকে 13 সেমি দূরে পি বিন্দুটি। হ্যাঁ, তাহলে ওপির দৈর্ঘ্যটা কত? 13 সেন্টিমিটার।
ওপির দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। কী চেয়েছে? পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে। হয়ে যাবে। তাকা, আরে এই বিন্দুটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কে বললো 90 ডিগ্রি? আর কেন বললি 90 ডিগ্রি বললি? কেন বললি? বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে ও পি কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই। কী পাবো? 5 সেমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তার মানে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 169 বর্গ সেমি। 13কে 13 দিয়ে গুণ করলে 169, আর 5 স্কোয়ার 25, বাদিক ডান দিকে নিয়ে চলে যাও, 25 বর্গ সেন্টিমিটার। 169 থেকে 25 বিয়োগ করলে কি হবে? 144 বর্গ সেন্টিমিটার। 144-এর বর্গমূল কত হবে? 12। তাহলে কি বেরোলো? পি কিউ এর মাপটা কত? পি কিউ হচ্ছে 12 সেন্টিমিটার। পি কিউ দৈর্ঘ্যটা কত? পি কিউ হচ্ছে 12 সেন্টিমিটার। তো অতএব ত্রিভুজ ও পি কিউ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? ও পি কিউ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 12 সেমি ইন্টু 5 সেমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু, তুই বুঝতে পারছিস না? খাতাটা ঘুরিয়ে দে, তাহলে বুঝতে পেরে যাবি। কিউ বিন্দুটাকে তো নাভির করে নে, তাহলে দেখবি এটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা কাটলে পরে কত? 6। তাহলে 30 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার। এখানে অনুরূপে পাবো ত্রিভুজ ও পি আর সমান 30 বর্গ সেমি, 30 বর্গ সেমি। নিচের ত্রিভুজটাও 30 বর্গ সেমি হবে। অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 30 + 30 সমান 60 বর্গ সেন্টিমিটার। সমর্থন পাবো? হ্যাঁ, এটা তো সমকোণী ত্রিভুজ, তো নিচেরটাও তো সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ। এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এটা করলেও ওই একই 12 সেমিটা বেরোবে। হ্যাঁ, ভূমিটা 12 সেমি বেরোবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এমনি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেও তাই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে পরেই চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে গেল। পরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা 11 এ 4 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধ কত কত আছে? একটা 5 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার। এরকম গল্পটা। এটা মনে করো পি কেন্দ্রীয় বৃত্ত, এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার,
এটা কিউ কেন্দ্রীবৃত্ত, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান কি? নির্ণেয় দূরত্ব, নির্ণেয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব। রাহুল কত লিখব? রাহুল কত লিখব? নির্ণেয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব। জন সিনহা কত লিখব? জন সিনহা বলো 5 সেমি প্লাস 3 সেমি সমান 8 সেন্টিমিটার। কেন লিখব? দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি হয়। এটা কখন পারা যাবে? যখন ওই নিয়মটা মুখস্থ থাকবে, না হলে হবে না। দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, সেই নিয়মে হলো। পরের অঙ্ক 5 নম্বর, 11 5 নম্বর। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা কত? 3.5 সেমি আর 2 সেমি। বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত আছে। এটা মনে কর বড় বৃত্তের কেন্দ্র পি, ছোট বৃত্তের কেন্দ্র কিউ। বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি। দাদা, বড় বৃত্তের কেন্দ্র পি, ছোট বৃত্তের কেন্দ্রটা কিউ। এটা স্পর্শ করেছে, মনে করো এটা স্পর্শবিন্দু, এটা যে স্পর্শবিন্দু। তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে? এটা 3.5 সেন্টিমিটার। এটা মনে কর তুই R1 বলছিস। আর ছোট বৃত্তের ব্যাসার্ধটা কত আছে? 2 সেন্টিমিটার। এটা হচ্ছে R2। তাহলে নির্ণেয় কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যারা পারবে, স্নেহা পারবে, বলো 3.5 সেমি মাইনাস 2 সেমি। ওকে রাহুল, ওকে বলতে দে, এত দায়িত্ব নিলে কী করে হবে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব 1.5 সেমি। এটা কোন নিয়মে হলো? বলো, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদ্বয়ের অন্তর হয়। এবার 11B 1 নম্বর কোশ্চেন পড়ো। 11B 1 নম্বর, সত্য মিথ্যা? একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। কি? একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, ভেতরের দিকে একটা বিন্দু পি আছে, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। এদিকে দেখ, বৃত্তের ভেতরে একটা পি বিন্দু আছে, এইরকম জায়গায় মনে কর পি বিন্দু আছে। এবার বৃত্তের উপরে যত স্পর্শকে টানবো আমি, সেই স্পর্শকগুলো কি হবে? বাইরে দিয়ে যাবে। পি বিন্দুগামী হবে কি? পি বিন্দুগামী নয়, মানে সত্য। এটা সত্য। বৃত্তের উপরে ভিতরে যদি বিন্দুটা থাকে, তাহলে যত স্পর্শকে টানবো সেটা বাইরে বাইরে দিয়ে থাকবে, ভিতরের দিকে কিছু হবে না। এটা সত্য। নেক্সট 2 নম্বর, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল, চশমাটা পড়ি। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল, এরকম মনে কর একটা বৃত্ত আছে। এদিকে দেখা, এটা একটা আছে তো, এরকম একটা সরলরেখা আছে। দাদা, এটা একটা সরলরেখা, মনে করে এই বি একটা সরলরেখা আছে। এই সরলরেখার সমান্তরাল করে এই বৃত্তে কি 2-এর অধিক, এখানে একটা যদি আমি সমান্তরাল করে একটা স্পর্শক টানতে পারি, আর এদিকে টানাতে পারবো। আর পারবো কি? 2-এর বেশি পারবো না,
দুটো পারা যাবে, দুটো স্পর্শক এর সমান্তরাল করে দুটো স্পর্শক টানা যায়। এখানে কি বলছে, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। আরে মিথ্যা, দুইয়ের অধিক পারা যাবে না, দুটো যাবে। বল বুঝতে পারিনি, তাহলে লেখো পরের কোশ্চেন। এটা কত? 11 সি 1 নম্বর। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, এই রকম জিনিসটা রে, এইরকম এই সরলরেখাটা বৃত্তকে দুটো বিন্দু ছেদ করলো, এটার নাম হচ্ছে ছেদক। ছেদক হলো। 2 নম্বরে কি আছে? আরে 2 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে আছে, ছেদ করেও নি স্পর্শ করেনি, তারপরে বৃত্তটির সর্বাধিক সাধারণ স্পর্শ কথাটা নেই, সর্বাধিক ড্যাশটি সাধারণ। এদিকে দেখ, এই উপর দিয়ে একটা স্পর্শ টানা যাবে, এই সম্পাদ্য পরে যখন সেখানে দেখতে পেয়ে যাবি, এই একটা স্পর্শক টানা গেল বৃত্তের উপর দিয়ে, নিচে দিয়ে স্পর্শ টানা যাবে। কটা হলো? আবার এরকম ক্রস টানা যাবে, ক্রস, এটা একটা স্পর্শক, আবার এইভাবে টানা যাবে, এটা স্পর্শক হলো। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে সর্বাধিক 4টি স্পর্শক টানা যাবে। দাঁড়ি এখানেই শেষ নয়, সর্বাধিক 4টি স্পর্শ টানা যাবে। উপরে ও নিচের স্পর্শক দুটিকে বলে সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, উপরে নিচে এইটাকে আর এটাকে সরল সাধারণ স্পর্শক। আর ক্রসে থাকা স্পর্শক দুটিকে বলে তির্যক সাধারণ স্পর্শক। তির্যক সাধারণ স্পর্শক। এবার তাকা, দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে কি হবে? এই স্পর্শকটার নাম কি? বলো সরল সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক নিচের দিকে, আবার উপরের দিকে আর একটা সরল সাধারণ স্পর্শক হবে, এটার নাম কি? এটা সরল সাধারণ স্পর্শক। তাহলে দুটো সরল সাধারণ স্পর্শক হচ্ছে, দুটো বহিঃস্পর্শ করলে পরে, আর এখানে এরকম ক্রসে এরকম যদি যায়, এটা যে তির্যক সাধারণ স্পর্শক। এই স্পর্শকটার নাম কি? এটা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শ সমান কত? দুটি বৃত্ত তোলাবাজ, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শক
সংখ্যা কি বলবো? 3। স্পর্শ সংখ্যা কটি? আরে 3টি। স্পর্শ সংখ্যা কটা? 3টি। এটা দুটি হলো সরল সাধারণ স্পর্শক, যেটা উপরে নিচে আছে। এটা উপরে আর নিচে, উপরে ও নিচে। আর একটি হবে কি? একটি হলো তির্যক সাধারণ স্পর্শক। এবার যদি এরকম হয় রে, এই একটা বৃত্ত, তার ভিতরের দিকে আর একটা বৃত্ত টাচ করে আছে, তখন একটাই স্পর্শক হবে। তখন কি হবে? একটাই। এটা একটি স্পর্শক। যদি দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে থাকে তাহলে একটি সাধারণ স্পর্শক হবে। আচ্ছা, এরপরে কি আছে কোশ্চেন? এটা তো আমরা এবার 11 দাগের 3 নম্বর, 11 3 নম্বর, তোলা আওয়াজ তোল। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এই একটা বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, করলো। হ্যাঁ, তির্যক সাধারণ স্পর্শক। এই যে এটা একটি তির্যক সাধারণ স্পর্শক, উপরে নিচে থাকলে সরল সাধারণ স্পর্শক, আর যদি এমনি ক্রসে থাকে তির্যক। লিখে ফেলো। এর কেন্দ্র ও। পেজ নাম্বার 220। নেক্সট আকর্ষণ, পেজ নাম্বার 220, 12 দাগের 1 নম্বর। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও। একটা বৃত্ত প্রথমে বানাই। বৃত্ত বানালাম। বৃত্তের কেন্দ্র ও, বি ও এ বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। তারপরে বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে একটা পি বিন্দু মনে করো। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দু, এখানে যে স্পর্শটা টানা হবে সেটা বর্ধিত এ বিকে টি বিন্দুতে ছেদ করে। কোণ পিবিও, এই কোণটা 30 ডিগ্রি হলে পিটিএ কত? পিটিএ এই কোণটার পরিমাপ জানতে চেয়েছে। দেখে নে। আমাদের কোশ্চেনটা কি আছে? কেন যোগ করতে যাব? দাঁড়া না, যতটুকুন বলেছে দেখি। পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিওএ ব্যাস, একটা ব্যাস, বৃত্তের উপর পি বিন্দুতে স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। কোণ পিবিও 30 ডিগ্রি, পিটিএ এই কোণটা কত? এই পাশের ছবিতে আমার এইটা আবার যোগ করা আছে, ওপিটাও যোগ করা আছে। ঠিক আছে দাদা রে, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা কত ডিগ্রি? কে বলল? কোন ক্ষমতায়? এই কোণটা 90 ডিগ্রি বললে কোন ক্ষমতা প্রয়োগ করে? ক্ষমতা আছে কারো কাছে? কি? স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এই কোণটা যখন 30 ডিগ্রি, এই উপরের দিকের বিপিও এই কোণটা 30 ডিগ্রি বললে আপত্তি করবি?
কেন আপত্তি করলি না? শীর্ষসীনা বিপিও কোনটাকে 30 ডিগ্রি বলতে আপত্তি করলি না কেন? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। এখানে ওবি আর ওপি এই দুটো বাহু তো সমান, বৃত্তের ব্যাসার্ধ তো। বিওপি যে ত্রিভুজটা আছে, বিওপি ত্রিভুজের দুটো বাহু সমান আছে না? কোন দুটো বাহু? বিও আর ওপি বা ওবি আর ওপি এই দুটো বাহু সমান। ওবি আর এবং ওপি দুটি বাহু সমান। দুটি বাহু সমান হলে কি হবে? সমান বাহুর বিপরীত কোণ সমান। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটা 30 ডিগ্রি হবে, হবে কি না? সমান বাহুর বিপরীত কোণ সমান। আমরা বোধহয় এরকম পড়েছিলাম, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি হবে না? এই বহিস্থ কোণটা কী হবে? বিপরীত অন্তস্থ কোণ দুটি সমান। হ্যাঁ, তাহলে এই যে পিওটি ত্রিভুজের উপরের কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ, কত হবে? 30। কেন হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? সেখান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, অথবা অন্যভাবে চিন্তা কর, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি 90 ডিগ্রি। সমকোণ ত্রিভুজ মানে তো একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। আমার একটা কোণ 90 ডিগ্রি আছে এখানে, তাহলে বাকি দুটো কোণ কী হবে? যোগফল 90 ডিগ্রি। তাহলে একটা কোণ তো এখানে 60 ডিগ্রি আছে, তাহলে কোণ পিটিএ সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এটা লিখলেই হবে। বোঝা গেছে? এবার পরের প্রশ্ন দেখো। বারোর দাগের 2 নম্বর, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। 12 দাগের 2 নম্বর। প্রথমে একটা বৃত্ত বানিয়ে নে, নাহলে পুরো অসুবিধায় পড়ে যাবি। বৃত্ত বানিয়ে এবার একটা ত্রিভুজ বানাও। এরকম ব্যাপারটা হলো, পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। তোর বাড়ির লোক এসে কাজ করবে। ধর এ বি সি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। এই বিন্দুটার নাম পি, এখানের নাম হচ্ছে কিউ, এখানের নাম হচ্ছে আর। বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে যদি এপি সমান 4 সেমি। এপি কোথায়? এপির দৈর্ঘ্যটা কত? 4 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? বিপি সমান 6 সেমি। বিপি মানে এপি, এই দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার, বিপি হচ্ছে 6 সেন্টিমিটার।
বিপি 6 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, এসি 12 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এসি 12 সেন্টিমিটার। বিসি সমান 8 সেন্টিমিটার, না এক্স সেমি। বিসি এর দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। বিসি বাহুটা 1 সেন্টিমিটার। এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা দেখ অঙ্কটা কি করে করছে। এ ভাই পাত্তা দে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, কথা শোনো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এরকম উপপাদ্য পড়েছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। কি বললাম, আমরা জানি কি জানি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব সমান। দায়িত্ব নিয়ে মুখস্থ করো। এই উপপাদ্য আমরা পড়েছি তো, 41 নম্বর উপপাদ্য। অতএব উপরের চিত্রে এপি এ আর, এই দৈর্ঘ্যটা কত হবে, এ আর, এ ভাই এ আর দৈর্ঘ্যটা কত হবে, এ আর দৈর্ঘ্যটা 4 সেমি হবে। বল, বুঝতে পারলাম না। বি কিউটা কত হবে, বি কিউ 4 সেমি বলছে। এখানে কি লিখেছি, এই লেখাটা ভুল আছে। এই লেখাটা ভুল আছে। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। তাহলে এ বিন্দু থেকে বৃত্তের উপর এটা স্পর্শক হয়েছে, তাহলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কী হবে, সমান হবে না? তাই তো করেছি। এটা যদি 4 সেমি হয়, কোশ্চেনে বলা আছে, তাহলে এ আরটা কত হবে, 4 সেমি। এখানে বিপিটা বলা আছে 6 সেমি, তাহলে বি কিউটা কত হবে, 6 সেমি। আপত্তি কোথায়? এবার দেখ, যেহেতু এসি সমান 12 সেন্টিমিটার, এ ভাই যেহেতু এসি সমান 12 সেন্টিমিটার, অতএব সি আর এর দৈর্ঘ্যটা কত লিখব, এসি সমান 12 সেমি, সি আর কত লিখব, সি আর লিখব 12 মাইনাস 4 সেমি। দে সমর্থন দে, সি আরটা কত হবে, এইটুকুনটা কত, 12 মাইনাস 4, হ্যাঁ ও 12 মাইনাস 4 মানে 8 সেমি। ঠিকই তো বলেছিস, হ্যাঁ ঠিকই বলেছিস, 8 সেন্টিমিটার। অতএব সিকিউটা কত হবে, সিকিউটাকে 8 সেমি বলে দেই, সিকিউটা 8 সেমি বলে দিলাম। আরে সিকিউ যখন 8 সেমি, অতএব বিসি সমান কত, বিসি রেখাংশ সমানে আরে বি কিউ প্লাস
সি কিউ, বি কিউ মানে 6 সেমি, আর এটা কত 8 সেমি। চোদ্দ সেন্টিমিটার। তো এক্সের মানটা কোথায় কাজে লাগলো? এখানে এটাই এক্স সেমি, অতএব 14 সমান এক্স। বিসি এর দৈর্ঘ্য এক্স সেমি বলেছিল, পছন্দ হয়েছে। 12 দাগের 3 নম্বর কোশ্চেন পড়ো। 12 দাগের 3 নম্বর। এখানে পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে 3টি বৃত্ত আছে এ বি সি। প্রথমে এ কেন্দ্রীয় বৃত্তটা ছোট সাইজের আছে, এ কেন্দ্রীয় বৃত্তটা ছোট সাইজের আছে, বি কেন্দ্রীয় বৃত্তটা তার চাইতে একটু বড় মাপের আছে, বি কেন্দ্রীয় বৃত্ত তার চেয়ে বড়, সি কেন্দ্রীয় বৃত্তটা তার থেকেও বড়। এরকম বলেছে না, 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে। তো বাড়ির লোক এসে আঁকবে, বহিঃস্পর্শ করে। যদি এ বি সমান 5 সেমি, বিসি 7 সেমি, এ বি এই দৈর্ঘ্যটা কত? এ বি হচ্ছে 5 সেন্টিমিটার, এ বি এই দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার। বিসি দৈর্ঘ্যটা কত বলা আছে? বি থেকে সি, বিসি দৈর্ঘ্যটা 7 সেন্টিমিটার। আর এসিরটা কত বলা আছে? কিছু বলা আছে? এসি 6 সেন্টিমিটার। তাহলে হ্যাঁ, এসি 6 সেন্টিমিটার। তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এসি 6 সেমি বলা আছে, এসি 6 সেন্টিমিটার, এ থেকে সি। তার মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। আমার এই দৈর্ঘ্যটা চেয়েছে, নজর বোর্ডের দিকে রাখো, এই মাপটা চেয়েছে। আপত্তিকর? কি করে করবো? এইভাবে তাকাও, ধরি এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ R1 সেন্টিমিটার। এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ কত? R1 সেন্টিমিটার। এখানে R1 লিখলেই হবে। আচ্ছা, বি কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ R2 এবং সি কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ কত? R3। এদিকে তাকা, নজর বোর্ডের দিকে থাকুক, বোর্ডের দিকে নজর থাকুক, বোর্ডের দিকে নজর। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R1, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? এটা R1, এই দৈর্ঘ্যটা কত? R1। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2, এটা R2, এটা R2। সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R3, এটা R3, এই দৈর্ঘ্যটা R3। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তদ্বয়ের কেন্দ্র কি হয়? বলো, সমরেখা হয়। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র, ওই আঁকা হয়নি ওটা? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখা হয়। এই কি বললাম প্রণয়? আমরা জানি কি জানি? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র, বৃত্তদ্বয়, স্নেহারানী এটা মুখস্থ করার চেষ্টা করো,
বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়, সমরেখ হয়। আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু ও বৃত্তদ্বয়ের কেন্দ্র সমরেখ হয়। চলো মুখস্থ করি। অতএব উপরের চিত্র থেকে পাই, দেখতো উপরের চিত্র থেকে কি পাবো। আমি যদি বলি R1 প্লাস R2 সমান 5 সেন্টিমিটার সমর্থন পাবো। যদি বলি R1 R2 প্লাস R3 সমান 7 সেন্টিমিটার, এটা তো সমর্থন পাবো। R1 প্লাস R3 সমান 6 সেমি, তাতেও সমর্থন দিবি। কে কে দিলি? বাকিরা মেনে নে, এটাই হবে। এইটুকুন আর এইটুকুন যোগ করলে পরে এবি হবে। স্পর্শবিন্দু আর বৃত্তদের কেন্দ্র সমরেখ তো এক লাইনে আছে, মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদের সমষ্টি, এটা বললেও হবে। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান ব্যাসার্ধদের সমষ্টি, বহিঃস্পর্শ করে আছে। এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে আছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এই যে 5 সেমি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ব্যাসার্ধ দুটি সমষ্টি। এবার তাকাও, যদি এই তিনটাকে যোগ করি, দাদারে এই তিনটাকে যোগ করি, R1 কভার আছে, এখানে একবার R1, এখানে একবার R1, 2R1। R2 কভার আছে দুবার, 2R2 নাহলে 2 কমন নিয়ে নিচ্ছি। R3 দুবার, 2 কমন নিয়ে নিলাম। এখানে যোগ করলে কত? 12 6 18 সেন্টিমিটার। তাহলে R1 প্লাস R2 প্লাস R3 সমান কত? 9 সেন্টিমিটার। এই R1 R2 R3 যোগ করলে কত হচ্ছে? 9 সেন্টিমিটার। এক কাজ কর, এটাকে 1 নম্বর দে, এটাকে 2 নম্বর দে, এটাকে 3 নম্বর দে, এটাকে 4 নম্বর দে। 4 মাইনাস 3 2 করে পাই। 4 থেকে 2 বিয়োগ করব, নজর বোর্ডের দিকে থাকো। 4 নম্বরে কি আছে বাদিকে? R1 প্লাস R2 প্লাস R3। এবার 2 নম্বর বাদিকে কি আছে? R2 প্লাস R3 দিলাম বিয়োগ করে, সমান ডান দিক বিয়োগ করি, 9 সেমি মাইনাস 7 সেমি। চল বন্ধনী খুলি, বন্ধনী করলে R1 প্লাস R2 প্লাস R3 মাইনাস R2 মাইনাস R3 সমান 2 সেন্টিমিটার। এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে। R1 সমান কত? 2 সেমি। R1 মানে কি? অতএব এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। এরকম যদি আমার বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চাইতো, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ চাইলে কি করতাম? বি কেন্দ্রীয় বৃত্ত মানে R2, এই যেটা এই 4 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতাম, R1 R3 কেটে যেত, R2 জন্ম নিয়ে নিত।